সারা দেশের পাশাপাশি প্রবাসেও মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। যুক্তরাষ্ট্র ও কানাডায় মোমবাতি প্রজ্বলন। ব্রাসেলস হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত, নতুন করে গ্রেপ্তার ৩। বেলজিয়ামে বাংলাদেশি মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতাশূন্য। সিরীয় প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আলোচনা করবে না রাশিয়া যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই আলেপ্পোয় রকেট হামলায় নিহত ৪। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার, দায়ী করলেন নির্বাচন কমিশনকে। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। শুরুতে স্বাধীনতা দিবস উদযাপনের খবর। হাতে হাতে ফুল, শ্রদ্ধায় অবনত জাতি। যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পেল একটি স্বাধীন পতাকা ও ভূখণ্ড, তাদের স্মরণ করছে বিনম্র চিত্তে। মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হল স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বুকে ধারণ করে দাঁড়িয়ে থাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধ। আর কণ্ঠে উচ্চারিত হল মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়। রিপোর্ট এহসান জুয়েলের, ছবি তুলেছেন আরফিন প্রিন্স। রক্তস্নাত অন্ধকার সময় শেষে স্বাধীনতার ডাক এলো প্রিয় স্বদেশকে শত্রু মুক্ত করার আহ্বান। 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর বর্বরতা যখন সব নৃশংসতাকে হার মানায়, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণায় আবারও নতুন দিনের স্বপ্নে জেগে উঠে মুক্তিকামী বাঙালি। দেশের স্বাধীনতা ও মুক্তভূমির জন্য অকাতরে প্রাণ বিসর্জন দেয়া সেসব বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তাই ভোরের আলো ফুটতেই জেগে উঠে জাতীয় স্মৃতিসৌধ। সব বয়সের, সব শ্রেণী পেশার মানুষ আসেন, বিনম্র শ্রদ্ধার ফুলে ঢেকে দেন শহীদ বেদি। স্বাধীনতা দিবস এই জন্য পুলিশ আসছি। রাজাকার মুক্ত, সন্ত্রাস মুক্ত, সুখী সমৃদ্ধ একটা দেশ আমরা গড়তে চাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ এগিয়ে চলেছে অভিষ্ট লক্ষ্যের দিকে। স্বাধীনতার 4 দশক পরে সময় এখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসেব মেলানোর। একটা মানুষ মুক্ত, আমরা প্রত্যেকটা মানুষ স্বাধীন। আমার কাছে স্বাধীনতা বলতে এটা, আমরা জানি অবাধে ভালোভাবে চলতে পারি, আমাদের যদি নিরাপত্তা দেওয়া হয়। শুধু যুদ্ধাপরাধীদের বিচার নয়, আমাদের সংস্কৃতিতে যে পরিবর্তন এসেছে অনেকটাই সাকসেসফুল। যদি স্বাধীন হতো তাহলে তনু তো ধর্ষিত হতো না। যুদ্ধাপরাধীদের বিচার ও তার বাস্তবায়ন এগিয়ে চলছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিকশমান চেতনা শক্তিশালী একটি অবস্থানে রয়েছে। তবে গণতান্ত্রিক অগ্রযাত্রা সহ সব ক্ষেত্রেই এ চেতনা প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনদের। যেভাবে চলছে সেটি প্রকৃতপক্ষে খুবই উন্নত মানের গণতন্ত্র নয়। সকল দলকে মিলে বসে কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। মুক্তিযুদ্ধের সেই চেতনা আদর্শ সমস্ত এই দেশে এস্টাবলিশ করে ইনশাল্লাহ আমরা চলে যেতে পারবো। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলছেন, প্রকৃত দেশপ্রেম না থাকলে নতুন বাংলাদেশের যে স্বপ্ন তার সফল বাস্তবায়ন করা কঠিন হবে। শুধুমাত্র আত্মরক্ষার তাগিদ থেকে সূচনা হয়নি মুক্তিযুদ্ধের। নিজের এবং পরিবারের জানমাল রক্ষা কিংবা পছন্দের দলকে ক্ষমতা দেখার স্বার্থেও শুরু হয়নি রক্তক্ষয়ী এই যুদ্ধের। যে আদর্শ এবং মন্ত্রকে সামনে রেখে সূচনা হয়েছিল মুক্তিযুদ্ধের, 4 দশক পর আজ এই বসন্তের দিনে এসে নিজের কাছে জিজ্ঞাসা যেন কতটুকু মিটেছে বাঙালি প্রাণের সে তৃষ্ণা। জাতীয় স্মৃতিসৌধ থেকে এহসান জুয়েল, সময় সংবাদ, সাভার। ৭১ বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধের বিচার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানে 52 মহান ভাষা শহীদ ও ৭১ শহীদদের স্মরণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কাউন্টি নিউ ইয়র্কের কুইন্সে বড় প্রেসিডেন্ট মেলিন্ডা কার্স শহীদ মিনার স্থাপনে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুইন্সের বড় হলে বৃহস্পতিবার জমেছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা। প্রতিবারের মতো এবারও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে সরকারিভাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতে নতুন প্রজন্মের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রবাসীরা স্মরণ করেন ৭১ বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদেরকে। অনুষ্ঠানে কুইন্সের বড় প্রেসিডেন্ট মেলিন্ডা কার্স বলেন, বাঙালির মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান জানাতে কুইন্সে একটি শহীদ মিনার স্থাপনের জন্য কাজ করছেন তিনি।
এছাড়া বিভিন্ন ক্ষেত্রে বাঙালিদের অবদান প্রশংসনীয় বলেও মন্তব্য করেন কার্টস। কেবল বাঙালিদের জন্যই আমি 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠানে ম্যানহাটনে গিয়েছি। আমি আপনাদেরকে জানাতে চাই, শুধু ম্যানহাটনে নয়, কুইন্সে ভাষা শহীদদের সম্মানে শহীদ বেদি স্থাপিত হতে হবে। আমি এ ব্যাপারে কাজ করছি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন লেখক হাসান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান। under the dynamic leadership of Prime Minister Sheikh Hasina. দেশে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কাজ করে যাচ্ছে। তাছাড়া যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। Establish rule of law and end the culture of impunity. সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় স্বাধীনতা দিবস উদযাপন। সময় সংবাদ, নিউ ইয়র্ক। 1971 সালের 25শে মার্চের গণহত্যার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করেছে নিউ ইয়র্কের জেনোসাইড 71 ফাউন্ডেশন। গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল শামীম আহসান। শুক্রবার রাত 12:01 প্রথমে মোমের আলো নিভিয়ে পরে তা আবারও প্রজ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও 2 লক্ষ মা বোনকে স্মরণ করা হয়। অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বলেন, দেশে মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস কেবল বিকৃতই করা হয়নি, অতীতে সত্য উচ্চারণের সুযোগও ছিল না। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। সঠিক ইতিহাস সকলকে জানানো, সেটার দায়িত্ব আমাদের সকলের। আজকে আমরা এখানে এসে এগুলো বলছি, কিন্তু এক সময় ছিল যে বাংলাদেশেই আমরা কিন্তু সঠিক ইতিহাস আমরা বলার সাহস ছিল না বা বলা হতো না, এবং ইতিহাসকে বিকৃত করার একটা প্রবণতা ছিল। আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব যে আমাদের ছেলে মেয়েদের যেন এই দিনগুলো সম্পর্কে আমরা জানাতে পারি। 25 মার্চ গণহত্যা দিবস স্মরণে আলোর মিছিল করেছে কানাডার মন্ট্রিয়ালের সম্মিলিত সাংস্কৃতিক জোট। শুক্রবার রাতে মন্ট্রিয়াল পার্কের সামনে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলের শুভ সূচনা করেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও লেখক রাজ্জাক হাওলাদার। প্রচণ্ড শীত উপেক্ষা করে নতুন প্রজন্মের শিশু কিশোর, ছাত্র, স্বাধীনতার সপক্ষের নারী পুরুষ সহ প্রবাসী বাংলাদেশিরা এই আলোর মিছিলে অংশ নেন। বিশ্ববাসীর কাছে 25 মার্চকে স্মরণীয় করে রাখতে দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দিতে জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানান আলোর মিছিলে অংশগ্রহণকারীরা। ব্রাসেলস হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে বেলজিয়াম পুলিশ। নভেম্বরে প্যারিস হামলার সঙ্গে শুক্রবার শেরেনবিগ এলাকা থেকে আটক 3 জনের যোগসূত্র রয়েছে বলে জানান দেশটির প্রসিকিউটর। এ নিয়ে ব্রাসেলস হামলার ঘটনায় গেল 2 দিনে বেলজিয়াম, ফ্রান্স ও জার্মানিতে গ্রেপ্তার সন্দেহভাজনের সংখ্যা দাঁড়ালো 12-তে। এই হামলার জন্য বেলজিয়াম গোয়েন্দা বিভাগের ব্যর্থতাকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সন্ত্রাসবাদ দমনে বেলজিয়ামকে সব ধরনের সহায়তা দেবার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা বাহিনীর ঘিরে রাখা ব্রাসেলসের শেরেনবিগের এই জায়গায় শুক্রবার অন্তত 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর ওই এলাকায় বোমা নিষ্ক্রিয়করণ রোবট নিয়ে রাস্তায় তল্লাশি শুরু করে পুলিশের বিশেষ স্কোয়াড। অভিযানে গ্রেফতার করা হয় 3 সন্দেহভাজনকে। এদের 2 জনের পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাদের কাছে থাকা ব্রিফকেস থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। গ্রেফতার হওয়া তৌফিক, সালাহ ও নামরা প্রকাশ করা অপর এক ব্যক্তির সঙ্গে গেল নভেম্বরে প্যারিস হামলার যোগসূত্র পাওয়া গেছে। তারা ফ্রান্সে নতুন হামলার পরিকল্পনা করছিল বলে জানান বেলজিয়ামের এক প্রসিকিউটর। ব্রাসেলসে গেল মঙ্গলবারের সিরিজ বোমা হামলায় তাদের কোনো সংশ্লিষ্টতা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গেল সপ্তাহে আটক প্যারিস হামলার প্রধান সন্দেহভাজন সালাহ আব্দুস সালাম পুলিশের জিজ্ঞাসাবাদে ব্রাসেলস হামলার বিষয়ে এখনো মুখ খোলেননি বলে জানায় কর্তৃপক্ষ। ব্রাসেলসের আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে নেদারল্যান্ডসের 3, যুক্তরাষ্ট্রের 2 ও যুক্তরাজ্য, চীন, জার্মানি ও ইতালির 1 জন করে নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার হতাহতদের প্রতি সমবেদনা জানাতে ব্রাসেলস সফরে এসে সন্ত্রাসবাদ দমনে বেলজিয়ামকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আইএস দমনে বেলজিয়ামের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমার দৃঢ় বিশ্বাস, জঙ্গিদের নির্মূল করে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব হবে।
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, ফ্রান্স ও বেলজিয়ামের হামলাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়েছেন তারা। প্যারিসে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি। ব্রাসেলস ও প্যারিসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকারীদের নেটওয়ার্ক ধ্বংসের প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে হামলায় জড়িতদের বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। তবে এদের সঙ্গে বেশ কয়েকটি চক্র জড়িত, যাদেরকে এখনো নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করা হচ্ছে। তবে ব্রাসেলসের সন্ত্রাসী হামলাকে সেদেশের গোয়েন্দা সংস্থার ভুলের খেসারত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এরদোয়ান অভিযোগ করে বলেন, তুর্কি বিচ্ছিন্নতাবাদীদের পৃষ্ঠপোষকতা দিয়ে বেলজিয়ান কর্তৃপক্ষ একদিকে যেমন সন্ত্রাসীদের মদত দিচ্ছে, একইভাবে অন্যান্য সন্ত্রাসীদের প্রতিও নমনীয় আচরণ করছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। আয়তনে ছোট হলেও ইউরোপের অন্যতম প্রভাবশালী দেশ বেলজিয়াম। ভয়াবহ বোমা হামলায় ব্রাসেলস নগরী যেন থমকে দাঁড়িয়েছে। সে সঙ্গে থমকে গেছে ব্যবসা বাণিজ্য সহ সবকিছু। দ্বিতীয় দফায় ভয়ঙ্কর বোমা হামলা স্থল মেলবেক স্টেশনের 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনার পর থেকে এসব প্রতিষ্ঠানে ক্রেতা শূন্যতা দেখা দিয়েছে। ব্রাসেলস থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। গত বছরের নভেম্বরে প্যারিস হামলার পর থেকে বেলজিয়ামের রেস্টুরেন্ট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মন্দা শুরু হয়। সে মন্দা কাটিয়ে উঠতে না উঠতে ব্রাসেলসের ভয়াবহ বোমা হামলা যেন একেবারে নিঃশেষ করে দিয়েছে ব্যবসায়ীদের। যখনই একটু গত সপ্তাহ থেকে একটু অবস্থা আমাদের ব্যবসার উপর দিয়ে যাচ্ছিল, এই বোমা হামলার পর থেকে আমাদের রেস্টুরেন্ট একদম খালি, আমাদের ব্যবসা অবস্থা খুবই খারাপ। মেলবেক স্টেশনের আশেপাশের বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা এই ঘটনার পর বেশ চিন্তিত ও হতাশ হয়ে পড়েছেন। মনে হয় এই আশেপাশে 17 উপরে হবে ব্যবসায়ী থাকি, আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসার উপরে অনেক আঘাত আসছে। শহর জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির কারণে এবং সন্ত্রাসী হামলার ভয়ে সহজে কেউই কেনাকাটার জন্য বের হতে সাহস পাচ্ছেন না। এতে ছোটখাটো ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ব্যবসা বাণিজ্যের অবস্থা একেবারেই খারাপ, কারণ টুরিস্ট আসছে না অনেক দিন ধরে। তারপরে স্থানীয় জনসাধারণ যারা আছেন তারাও দিন এবং রাতে কখনোই বের হতে চান না, ভয়ে এবং আতঙ্ক সময় কাটাচ্ছেন আর কি। তবে এত হতাশার মাঝেও বাংলাদেশ বেলজিয়ামের ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন বেলজিয়ামের বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার। বাংলাদেশ যে সমস্ত দেশে রপ্তানি করে তার মধ্যে প্রথম 10টি বড় রপ্তানিকারক দেশের মধ্যে বেলজিয়াম অন্যতম। প্রতি বছরই বাংলাদেশের রপ্তানি বেলজিয়ামের বৃদ্ধি পাচ্ছে এবং গত বছর বাংলাদেশ প্রায় $1 বিলিয়ন মূল্যের দ্রব্যাদি বেলজিয়ামে রপ্তানি করেছে, যার মধ্যে গার্মেন্টসই প্রধান। বেলজিয়ামে বৈধ ও অবৈধ মিলিয়ে 7 থেকে 8 হাজার বাংলাদেশি বসবাস করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, বেলজিয়াম। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। ইরাকে আরও মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। দেশটিতে জোটের বিমান হামলায় 75 আইএস জঙ্গি নিহত। বাগদাদে আত্মঘাতী হামলায় 30 জনের মৃত্যু। আইএসের দ্বিতীয় শীর্ষ কমান্ডার আব্দুল রহমান মুস্তফা আল কাদুলি ওরফে হাজি ইমাম নিহত হয়েছেন। তার মৃত্যুর বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। কাদুলি সহ আইএসের আরও কয়েকজন জঙ্গি নেতা নিহত হয় বলে জানান তিনি। কখন এবং কিভাবে এরা নিহত হয় সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন মুস্তফা আল কাদুলি। এর আগে কাদুলিকে ধরিয়ে দিতে $70 লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে সিরিয়ার প্রত্ন শহর পালমিরার একটি অংশ দখলের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এদিকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাগ্য নিয়ে আলোচনা না করতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে গণমাধ্যমে জানিয়েছেন রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে যুদ্ধবিরতি চলাকালীন আলেপ্পোয় রকেট হামলায় 4 জন নিহত ও 20 জনেরও বেশি নাগরিক আহত হয়েছেন। পাখির চোখে দেখা প্রাচীন নগরী পালমিরার দৃশ্য এটি। ড্রোন দিয়ে তোলা রুশ গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায় নিচে পালমিরার দখল নিতে আইএস জঙ্গিদের সাথে তুমুল লড়াই চলছে সরকারি সেনাদের। আরও দেখা যায় আইএসের ধ্বংস করা বেশ কয়েকটি মন্দিরের ধ্বংসাবশেষ। ইউনিসেফ যে ঘটনাকে যুদ্ধাপরাধের সঙ্গে তুলনা করেছে।
শনিবার সরকারি বাহিনী দাবি করে পালমিরার কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি প্রাচীন দুর্গ নগরীর দখল নিতে সক্ষম হয়েছে তারা। প্রাচীন শহর পালমিরার বেশ কিছু এলাকাও এখন আসাদ বাহিনীর নিয়ন্ত্রণে। পাহাড়ের উপর অবস্থিত দুর্গ থেকে এবার মূল পালমিরায় আইএস এর লক্ষ্যবস্তুতে হামলা চালানো সহজ হবে বলেও জানায় সেনাবাহিনী। আমাদের শক্ত মনোবলের কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি। জঙ্গিরা এখন প্রাণ ভয়ে দেয়ের এই জো কিংবা রাক্কার দিকে পালাচ্ছে। খুব শীঘ্রই ওসব জায়গায় গিয়েও আমরা ওদের ধরব। আলেপুর উপকণ্ঠের আল মাকসুদ শহরে রকেট হামলায় অন্তত 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 20 জনেরও বেশি। আল মাকসুদের আবাসিক এলাকায় কারা এই হামলা চালিয়েছে তা জানা না গেলেও সরকারের অভিযোগ আসাদ বিরোধী বিদ্রোহীরাই এই হামলার জন্য দায়ী। সিরিয়া পরিস্থিতি ও সেখানকার শান্তি উদ্যোগ নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মস্কো সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ছাড়াও তিনি বৈঠক করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। এসব বৈঠকে কি কথা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো না হলেও শুক্রবার রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, সিরিয়ার ক্ষমতায় থাকা আসাদের থাকা না থাকা নিয়ে আপাতত কোনো আলোচনা হবে না বলে শেষ পর্যন্ত একমত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ব্রিফকেস হাতে বিমান থেকে নামা দৃশ্য দেখে রসিকতা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতা করতে ব্রিফকেসে করে ঘুষ নিয়ে এসেছেন কিনা কেরিকে এমন প্রশ্ন করেন তিনি। সিরিয়া ইউক্রেন সংকট সহ কয়েকটি বিষয়ে আলোচনা করতে বৃহস্পতিবার মস্কোয় পৌঁছান কেরি। দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কৌতুকের ছলে কেরির ব্রিফকেস প্রসঙ্গ তোলেন পুতিন। যুক্তরাষ্ট্রকে কিছুটা ব্যঙ্গ করে পুতিন বলেন, আমেরিকার সেরা কূটনীতিককে ব্রিফকেস বহন করতে দেখে দেশটি আর্থিক সংকটে পড়েছে কিনা তা নিয়ে ভাবছেন তিনি। পুতিনের এমন প্রশ্নের জবাবে ব্রিফকেসে কি আছে তা নিজ হাতে বহনের রহস্য পুতিনকে একান্ত বৈঠকে জানাবেন বলে আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দুই নেতার এমন রসিকতা বৈঠকে উপস্থিত দুই দেশের কূটনীতিক ও কর্মকর্তার বেশ আনন্দ দিয়েছে বলেই জানায় রুশ গণমাধ্যম আরটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিফকেস ও ফাইল বহন করে বিমান থেকে নামার সময় বেশ ভারী ও মূল্যবান কিছু নিয়ে আসছেন বলেই মনে হয়েছে। এসব হয়তো অন্য কারো কাছে দিতে ভরসা পাচ্ছিলেন না তিনি, নাকি পররাষ্ট্রমন্ত্রীকে সাহায্য করার মতো কর্মীর খরচ বাঁচাতে যুক্তরাষ্ট্র তাকে দিয়ে এক হাতে ফাইল ও অন্য হাতে ব্রিফকেস বহন করিয়েছে তা ভাবছি আমি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নিজ দলের নেতাকর্মীদের নানাভাবে হয়রানির পাশাপাশি খুন হওয়ার অভিযোগ জানিয়ে আবারও নির্বাচন কমিশনের দিকে আঙ্গুল তুললেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে মমতাকে হারানোর ঘোষণা দিয়েছেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সী। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত 4 মার্চ নির্বাচনের তারিখ ঘোষণার পর গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অন্তত 8 জন নিজ দলের নেতাকর্মী দাবি করে এ ঘটনার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার মাওবাদী প্রভাবিত অঞ্চল জঙ্গলমহলের লালগড়ে এক নির্বাচনী জনসভায় তার সরকার রাজনৈতিক খুন বন্ধে সক্ষম হয়েছিল উল্লেখ করে নিজ দলের নেতাকর্মীদের খুনের দায় সরাসরি নির্বাচন কমিশনের ওপর চাপান তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জি। পুলিশ নাকি এখন ইলেকশন কমিশনের আন্ডারে। গত 7 দিনে আমার 8 জন তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করেছে সিপিএম দল এবং তাদের পরিচিত লোকেরা, যেগুলো ডায়রিও হয়েছে। তাহলে সিপিএম কে খুন করার অধিকার আবার কে দিল? এদিন মমতার ডানহাত বলে খ্যাত সারদাকাণ্ডে বিতর্কিত তৃণমূল নেতা মুকুল রায় কলকাতার নির্বাচন কমিশন দফতরে গিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে তৃণমূল সভানেত্রী মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেসের দীপা দাশমুন্সী শুক্রবার থেকেই প্রচারণা শুরু করেছেন। এই আসনটিতে তার প্রতিদ্বন্দ্বী মমতাকে পরাজিত করবেন বলেও এদিন ঘোষণা দেন তিনি। লড়াইয়ে যখন নেমেছি, জেতার জন্য নেমেছি, আমি জিতবো বলেই নেমেছি, মানুষের কাছে পৌঁছবো, মানুষের কাছে পৌঁছচ্ছি, আপাতত এটাই আমার কাজ। অন্যদিকে অবাধ ও সুষ্ঠু ভোট পরিচালনার লক্ষ্যে জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা। Anybody can go and make their complaint online and all.
প্রার্থীদের বিরুদ্ধে সরকারি সম্পদ ব্যবহার সহ বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছি আমরা, যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এগুলো প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী 4 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিধানসভার 6 পর্বের ভোট গ্রহণ। অন্য কর্মকার, সময় সংবাদ। ভারতের পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপির নেত্রী মেহবুবা মুফতি জম্মু কাশ্মীরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বিধায়ক নির্মল সিংকে জোট সরকারের উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেহবুবা মুফতিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেয় রাজ্যের রাজনৈতিক অচলাবস্থার অবসান হওয়ার আশা করছেন দলীয় নেতাকর্মীরা। গেল 7 জানুয়ারি পিডিপি বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মোহাম্মদ সাইদের মৃত্যু হয়। এরপর সাইদ কন্যা মেহবুবাকে দায়িত্ব নিতে বলা হলেও তিনি অস্বীকৃতি জানালে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করা হয়। এতে রাজ্য জুড়ে অচলাবস্থা দেখা দেয়। গেল সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর মেহবুবা মুখ্যমন্ত্রী হতে রাজি হয়েছেন। পাকিস্তানে আটক হওয়া এক ভারতীয় নাগরিক ভারতের নৌবাহিনীতে কাজ করতেন বলে স্বীকার করেছে নয়াদিল্লি। তবে ওই ব্যক্তি ভারতের গোয়েন্দা সংস্থা রতে কাজ করতেন, পাকিস্তানের এমন দাবি অস্বীকার করা হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে। ভারতের নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর সরকারের সঙ্গে তার কোনো রকম যোগাযোগ নেই বলেও জানানো হয়। কুলভূষণ যাদব নামে ওই ব্যক্তিকে শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান থেকে আটক করা হয়। তাকে আটকের পর গুপ্তচর বৃত্তি ও বেলুচিস্তানে হামলার পরিকল্পনা করার অভিযোগ তোলে পাকিস্তান। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যার স্মরণে বিশ্বের বিভিন্ন দেশে গুড ফ্রাইডে পালন চলছে। ইস্টার সানডে উদযাপনের প্রস্তুতি। ইরাকে জঙ্গি বিরোধী অভিযান জোরদারে আরও মার্কিন সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির সামরিক বাহিনীকে সহায়তায় শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সামরিক বাহিনীর প্রধান জেনারেল জোসেফ ডানফোর্ড। এর মধ্যে শুক্রবার দেশটিতে মার্কিন জোটের বিমান হামলায় 75 আইএস সদস্য নিহত হয়েছে। একই দিন বাগদাদের স্থানীয় একটি ফুটবল ম্যাচে জঙ্গি গোষ্ঠীটির আত্মঘাতী হামলায় নিহত হয় অন্তত 30 জন। মসুলকে আইএস মুক্ত করার ধারাবাহিকতায় এবার শহরটির দক্ষিণাঞ্চলীয় 3টি গ্রামের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে যৌথ বাহিনী। তারা কুর্দি যোদ্ধা ও মার্কিন জোটের সহযোগিতায় মসুল ও আনবার প্রদেশে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে মসুলের গ্রামগুলোতে চূড়ান্ত অভিযান শুরু হয়েছে। যে করেই হোক এখান থেকে আইএসকে পুরোপুরি উৎখাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মসুলের পাশাপাশি কিরকুক ও নিনিভে প্রদেশেও মার্কিন জোটের বিমান হামলা অব্যাহত আছে। শুক্রবার এ দুই প্রদেশে বিমান অভিযানে 75 জনেরও বেশি আইএস সদস্য নিহত হয় বলে ইরাকি বাহিনীর বরাতে জানায় রুশ গণমাধ্যম আরটি। ইরাকের উত্তরাঞ্চলে আইএস বিরোধী এমন তীব্র অভিযানের মধ্যেই শুক্রবার বাগদাদে জঙ্গি গোষ্ঠীটির আত্মঘাতী হামলায় হতাহত হয় শতাধিক মানুষ। স্থানীয় সময় সন্ধ্যার দিকে শহরের আল আসরিয়া এলাকায় একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠানের সময় এই হামলার ঘটনা ঘটে। এ অবস্থায় ইরাকে আইএস বিরোধী অভিযান জোরদারে দেশটিতে আরও মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাষ্ট্র। শুক্রবার পেন্টাগনে এক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আলোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে 3টি আলাদা আত্মঘাতী হামলায় নিহত হয়েছে কমপক্ষে 22 জন, আহত হয়েছে বেশ কয়েকজন। হতাহতদের মধ্যে সেনা সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এই হামলার জন্য জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করা হয়েছে। সামরিক বাহিনীর নিরাপত্তা চৌকি প্রতিটি হামলার লক্ষ্যবস্তু ছিল। জাতিসংঘ তথ্য মতে দেশটিতে 1 বছরের সহিংসতায় নিহত হয়েছে 6200 মানুষ। টুইটার বার্তায় সৌদি বাদশাকে হেয় করা এবং জনমতকে উস্কানি দেওয়ার অপরাধে দেশটির এক সাংবাদিককে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আলা ব্রিজলি নামে ওই সাংবাদিককে কারাদণ্ডের পাশাপাশি 50,000 রিয়াল জরিমানা করা হয়েছে। পাশাপাশি 8 বছরের জন্য তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন আদালত। তবে আলা ব্রিজলির এই সাজাকে সৌদি কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ তার সম্পর্কে মিথ্যা নিবন্ধ প্রকাশ করায় মার্কিন ট্যাবলয়েড ন্যাশনাল ইনকোয়ারারের কড়া সমালোচনা করেছেন। শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্যে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ক্রুজ বলেন, মনোনয়ন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের মিথ্যা অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন। এমন ভুয়া তথ্যের সূত্র ধরে ট্যাবলয়েডটি বানোয়াট নিবন্ধ প্রকাশ করেছে বলে অভিযোগ করেন ক্রুজ। মুখরোচক বিভিন্ন গল্প নিবন্ধ প্রকাশ করা ট্যাবলয়েড ন্যাশনাল ইনকোয়ারার সম্প্রতি 5 জন নারীর ছবি প্রকাশ করে তাদের সঙ্গে টেড ক্রুজের অবৈধ সম্পর্ক রয়েছে বলে জানায়। বৃহস্পতিবার রাত থেকেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে নিবন্ধটির ব্যাপারে ক্রুজের অভিযোগ নিয়ে ট্যাবলয়েডটি কোনো বক্তব্য প্রকাশ করেনি। National Enquirer published a story. কোনো তথ্যের সত্যতা যাচাই না করেই তা প্রকাশ করার নিম্নমানের কাজ। ট্রাম্প ও তার অনুসারীরা এসব উদ্ভট ও ভুয়া তথ্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব বাজে বিষয়গুলো নিয়ে ট্রাম্প কিংবা ট্যাবলয়েডটির প্রকাশকের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। Let me be clear, this National Enquirer story. ঘুষের বিনিময়ে মালয়েশীয় এক প্রতিরক্ষা ঠিকাদারের কাছে গোপন তথ্য ফাঁস করা দায়ে মার্কিন নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কারাদণ্ডের পাশাপাশি ড্যানিয়েল ডুসেককে $70,000 জরিমানা ও নৌবাহিনীকে $30,000 ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বিলাসবহুল হোটেলে অবস্থান ও অর্থের বিনিময়ে ওই তথ্য ফাঁস করেন ডুসেক। 2015 সালে তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। আদালতে তিনি নিজ কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন। উত্তর কোরিয়ার সামরিক গোপন তথ্য চুরি করেছেন বলে স্বীকার করেছেন দক্ষিণ কোরীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA শুক্রবার এই খবর জানায়। কিম ডং চুল নামের ওই ব্যক্তি দক্ষিণ কোরীয়দের সঙ্গে মিলে উত্তর কোরিয়াকে ধ্বংসের পরিকল্পনা করছিল বলে জানায় KCNA। গত অক্টোবরে বন্দী হওয়া কিম ডং স্বীকার করেন তিনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরীয় সরকারের নির্দেশে এমন অমার্জনীয় অপরাধ করেছেন। তিনি তার কৃতকর্মের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন। এদিকে দক্ষিণ কোরিয়ার একদল বিক্ষোভকারী উত্তর কোরিয়া অভিমুখে বেলুনে করে পিয়ংইয়ং বিরোধী লিফলেট পাঠিয়েছে। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও রকেট উৎক্ষেপণের প্রতিবাদে তারা এই কর্মসূচি হাতে নেয়। সীমান্ত শহর পাজুতে 3টি বেলুনে প্রায় 50,000 লিফলেট পাঠিয়েছে তারা। রাশিয়ার 2 সেনাকে আইনি সহায়তা দেয়া ইউক্রেনীয় এক আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার কিয়েভের একটি খামারে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। রয়টার্স জানায়, আইনজীবীর মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইউরি গ্যাভোভস্কি নামে ওই আইনজীবী মার্চের প্রথম সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। তাকে খুন করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পাওয়া এমন তথ্যের ভিত্তিতে তার মরদেহের সন্ধানে অভিযান চালায় পুলিশ। গত মে মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার অভিযোগে রাশিয়ার 2 সেনাকে গ্রেপ্তার করে ইউক্রেন। তাদের সহায়তা দেয়া আইনজীবীদের একজন ছিলেন ইউরি গ্যাভোভস্কি। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানে বোকো হারামের কাছে আটক থাকা 800 বেশি জিম্মিকে উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে বোকো হারামের 25 সদস্য নিহত হয় বলেও জানায় দেশটির সেনাবাহিনী। গত কয়েকদিন ধরে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জিম্মি 520 জনকে উদ্ধার করা হয়। এছাড়া ওই অঞ্চলের 11টি গ্রাম থেকে আরও 309 জন জিম্মিকে উদ্ধার করে সামরিক বাহিনীর সদস্যরা। 2009 সাল থেকে দেশটিতে বোকো হারামের হামলায় অন্তত 20,000 মানুষ নিহত হয়েছেন। Dozens of its citizens have been killed in attacks blamed on the armed group. Thousands of young men and women. ইউরোপে অভিবাসীদের উপর নানা নির্যাতন ও বঞ্চনার মধ্যে 3 মুসলিম নারী সহ 12 অভিবাসীর পা ধুয়ে ও চুমু খেয়ে তাদের প্রতি সহানুভূতি দেখালেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান পোপ ফ্রান্সিস। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব গুড ফ্রাইডে পালনের পর ইস্টার সানডে উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সারা দুনিয়ার খ্রিস্টান সম্প্রদায়। 2000 বছর আগে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে মারার দিনটি স্মরণে শুক্রবার জার্মানি, ইতালি ও ভ্যাটিকান সহ বিভিন্ন স্থানে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। ওদিকে আগামীকাল ইস্টার সানডে উদযাপন উপলক্ষে ইউরোপ সহ অন্যান্য দেশগুলোতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।
শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে জার্মানির বেনশিম শহরে জড়ো হয় শত শত মানুষ। এদিন বেনশিমের রাজপথে মঞ্চায়িত করা হয় বাইবেলে বর্ণিত প্রভু যিশুকে শাস্তি দেওয়ার সবচেয়ে ভয়াবহ দৃশ্য। গুড ফ্রাইডে স্মরণে দর্শকদের উপস্থিতিতে অভিনেতার উপস্থাপনায় সত্যিই যেন জীবন্ত হয়ে ওঠে খ্রিস্টানদের চরম বেদনার ইতিহাস। ইস্টার সানডের আগে আমরা দিনটি পালন করে থাকি। আমরা খুব আগ্রহ নিয়ে এই নাটক দেখতে আসি। আমি ইস্টার সানডে উপলক্ষে এখানে আমার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছি। আমি যেখানে থাকি সেখানে এমন নাটকের আয়োজন করা হয় না, তাই বৃষ্টির মধ্যেও এসেছি। 36 বছর আগে বিশেষ এই দিনে জার্মানিতে বসবাসরত ইতালীয় অভিবাসীরা প্রথম এই নাটকটি দৃশ্যায়ন করে। এরপর থেকে প্রতি বছর এভাবেই দিনটি পালন করা হয়। একইভাবে নাটক মঞ্চস্থ করার মাধ্যমে গুড ফ্রাইডে পালন করা হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। এই আয়োজন উপভোগ করতে সেখানে জড়ো হয় শত শত মানুষ। প্রভু যিশুর হত্যাকাণ্ডকে স্মরণ করে গুড ফ্রাইডে উপলক্ষে ইতালির রোমে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় যাজক পোপ ফ্রান্সিস বেলজিয়ামে হামলার ঘটনার নিন্দা জানান। আজকের বিশ্বে কিছু সন্ত্রাসী ধর্মের নাম করে সহিংসতা চালাচ্ছে। তারা মূলত ঈশ্বরের নামকে অপবিত্র করছে। তাদের হামলার কারণে শুধু খ্রিস্টান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মানবতা এখন হুমকির মুখে। আসুন পবিত্র এই দিনে আমরা সব ধরনের সহিংসতা ভুলে বিশ্ববাসীর কাছে শান্তির বাণী পৌঁছে দিই। দিনটি পালন করা হয়েছে ভ্যাটিকান সিটিতেও। এ উপলক্ষে গির্জায় আয়োজিত বিশেষ প্রার্থনায় বিশ্ববাসীর জন্য শান্তি কামনা করা হয়। সম্প্রতি ভয়াবহ বোমা হামলায় শঙ্কিত ব্যথিত বেলজিয়ামের ব্রাসেলসের মানুষও পালন করেছেন এই ধর্মীয় উৎসব। গুড ফ্রাইডে ও ইস্টার সানডে উপলক্ষে সেখানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গুড ফ্রাইডে পালন করা হয়েছে মুসলিম প্রধান দেশ পাকিস্তানেও। এ উপলক্ষে লাহোরের গির্জাগুলোতে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। সেখানে সবার কণ্ঠে ছিল একই সুর, দেশে যেন বন্ধ হয় সন্ত্রাস ও হানাহানি, প্রতিষ্ঠিত হয় শান্তি। যথাযথ ধর্মীয় মর্যাদায় ভারতে গুড ফ্রাইডে পালন করেছে সেখানকার খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। এ উপলক্ষে গির্জাগুলোতে দেশের শান্তি ও উন্নয়নের জন্য প্রার্থনা করা হয়। গুড ফ্রাইডের পরের রোববার ইস্টার সানডে হিসেবে পালন করে ক্যাথলিকরা। খ্রিস্টানদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী ওই দিন প্রভু যিশু পুনর্জন্ম লাভ করেন। আনন্দের এই দিনটিকে সামনে রেখে বিশ্বের নানা দেশে চলছে উৎসবের প্রস্তুতি। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবার জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সারা দেশের পাশাপাশি প্রবাসীও মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। যুক্তরাষ্ট্র ও কানাডায় মোমবাতি প্রজ্বলন। ব্রাসেলস হামলায় জড়িতদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত, নতুন করে গ্রেপ্তার 3। বেলজিয়ামে বাংলাদেশি মালিকানাধীন শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্রেতা শূন্য। সিরীয় প্রেসিডেন্ট আসাদের ক্ষমতায় থাকা না থাকা নিয়ে আলোচনা করবে না রাশিয়া যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মধ্যেই আলেপ্পোয় রকেট হামলায় নিহত 4। এবং পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের হাতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ মুখ্যমন্ত্রী মমতার, দায়ী করলেন নির্বাচন কমিশন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।